হ্যালো রুদ্র, আমি ধারা বলছি। আমার খুব বিপদ রুদ্র, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ রুদ্র, প্লিজ। আ ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। কি ক্ষতি করেছি আমি তোমাদের? কেন করছো এমন আমার সাথে? বলো তো কেন? আ ছাড়ো আমাকে, ছাড়ো, মেরো না প্লিজ, আমি হাত জোর করছি, মেরো না। আ রুদ্র। রুদ্র আটকে উঠে বসলো বিছানার উপর। ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিয়ে বুঝলো সে স্বপ্ন দেখেছে। বালিশের নিচে থাকা ফোনটা বের করে সময় দেখলো। রাত 3:43। আর কিছুক্ষণ বাদেই ভোর হয়ে যাবে। বুড়ির স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি কি তাই? কিন্তু হঠাৎ করে আজ এমন স্বপ্ন দেখলো কেন? ধারার কোনো বিপদ হয়নি তো? চিন্তাটা মাথায় আসতে মুহূর্তেই প্রেমিক হৃদয় ব্যাকুল হয়ে উঠল। প্রিয়তমার একটা খোঁজ পেতে মরিয়া হয়ে উঠল মন। রুদ্র তড়িঘড়ি করে ফোন লাগালো ধারার নাম্বারে। বার পাঁচেক ডায়াল করার পরও অতি বিরক্তিকরভাবে একটা উত্তরই ভেসে এলো অপর পাশ থেকে। আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে পূর্বক আবার চেষ্টা করুন। চিন্তায় অস্থিরতায় রুদ্রর এবার ধারের উপর রাগ লাগলো, ভয়ানক রাগ। রাগের তাড়নায় হাতে থাকা ফোনটা সজোরে ছুঁড়ে মারল বিছানার বিপরীত দিকে থাকা দেওয়ালে। নিমেষে ফোনটা ভেঙে দু টুকরো হয়ে গেল। কেন সে এভাবে ফোন বন্ধ করে রাখবে? সে কি জানে না তার প্রিয় মানুষটার এতে কষ্ট হয়? তাকে ইচ্ছাকৃত কষ্ট দিতে কি ধারা এমন করে? চেষ্টা করেও রাগ কমাতে না পেরে দু হাতে চুলের মুঠো শক্ত করে আঁকড়ে ধরল রুদ্র। তার এবার টেনশন হচ্ছে, মারাত্মক খারাপ কিছু হয়ে যাবার আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। সে কি করবে? এত ভোর রাতে শুধু চট্টগ্রাম থেকে চাইলেও কি বগুড়া চলে যেতে পারবে সে? তার এবার নিজের উপর রাগ হচ্ছে। কেন সে ধারাকে একা ফেলে রেখে এলো? কি দরকার ছিল? পরক্ষণেই মনে পড়লো তার তো কিছুই করার ছিল না। সে তো একজন পুলিশ অফিসার। যখন তখন হুটহাট এমার্জেন্সি পড়ে যায় তার। চাইলেও কি সে তার দায়িত্বে হেরফের করতে পারে? পারে না। সে যে তার বাবার মতোই একজন আদর্শ অফিসার হয়ে ওঠার চেষ্টা করছে। নিজের ব্যক্তিগত জগৎটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কর্তব্যে অবহেলা করার শিক্ষা যে তার নেই। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। সকাল হতেই বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবে বলে ঠিক করলো। এদিককার কাজ সব শেষ। এখন আর তার প্রিয়তমার কাছে ফিরে যেতে কোনো বাধা নেই। কে জানে তাকে ছাড়া একা একা কি করছে মেয়েটা? ভাবতেই বুক চিরে ক্লান্ত শ্বাস বেরিয়ে এলো তার। পরে রাতটুকু আর চেয়েও দু চোখের পাতা এক করতে পারল না। ধারার কথা ভেবে ভেবেই রাত পেরিয়ে সকাল হলো। নতুন সূর্য উদিত হলো। তার সাথে উদিত হলো নতুন উচ্ছ্বাস। রুদ্রর মনে ধারার সাথে আবার দেখা হবার উচ্ছ্বাস। আজ পুরো 5 দিন 34 মিনিট 58 সেকেন্ড যাবৎ ধারা থেকে দূরে আছে সে। জানে সময়টুকু এই দীর্ঘ বিচ্ছেদের সময়ের সাথে যুক্ত হবে। উফ, কি বিড়ম্বনা! এতটা সময় সে ধারার থেকে দূরে আছে। ধারাকে ছুতে পারছে না, তার ওই স্নিগ্ধ মুখখানি দেখতে পারছে না। ভাবতেই রুদ্র হাঁসফাঁস লাগছে। ইস, কি অস্থিরতা! ভালোবাসলে এত অস্থিরতা লাগবে জানলে সে কখনোই ধারা নামক স্নিগ্ধতায় জড়াতো না নিজেকে। কিন্তু তার কপাল, সে নিজেকে জড়িয়েছে। শুধু জড়ায়নি, আষ্টে পিষ্টে জড়িয়েছে। এখন সে চাইলেও সেখান থেকে মুক্তি নেই, একদম না। চট্টগ্রাম তো ঢাকাগামী একটা বাসের একদম পেছনে চিটে গা এলিয়ে চোখ বুজে আছে রুদ্র। বন্ধ চোখের সামনে ভাসছে এক শ্যামা মেয়ের মুখ অবয়ী দীপ্ত হাসি, মায়াবী দৃষ্টি, স্নিগ্ধ চেহারা, কোমর অবধি ছড়ানো দ্বিখোল কালো চুলের মায়াবী এই রমণীর প্রেমে পড়েছিল রুদ্র আজ থেকে ঠিক 2 বছর আগে। রৌদ্রতপ্ত এক দুপুরে রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিকশার জন্য অপেক্ষা করছিল ধারা। সে পথেই কোনো এক পকেটমারের পিছু করতে বেরিয়েছিল রুদ্র। চোরকে ধাওয়া করার সময় হঠাৎ পুলিশি জিপটার জানালায় গলে বাইরে চোখ পড়তেই দৃষ্টি স্থির হয়ে যায় তার। নিষ্পলক চোখে সে কেবল দেখে যেতেই থাকে এই তপ্ত দুপুরের এক অগ্নিবরণ কন্যাকে, রুদ্রর অগ্নি সুন্দরীকে। কথাগুলো ভাবতেই আনমনে হেসে ওঠে রুদ্র।
সেই দিনগুলোর কথা ভাবতেই এক অন্যরকম ভালো লাগে চেয়েছে তার মন। রুদ্র মনে মনে ভেবে নিল আর বেশি দেরি নেই, এবার বাড়ি ফিরে সে তার অগ্নি সুন্দরীকে নিজের করে নেবে, বেঁধে নেবে তাকে তার সঙ্গে একদম আজীবনের জন্য। তারপর আর কোনো ভয় থাকবে না, ধারকে হারাবার ভয়ে ক্ষণে ক্ষণে বুকটা কেঁপে উঠবে না, বরং সব সময়ের জন্য নিশ্চিন্ত থাকবে সে। সুখ সুখ ব্যথায় চিনচিন করে উঠবে বুক। আহ, কি শান্তি। ঢাকা পৌঁছে আরও 2-3 বার ধারার নাম্বারে ডায়াল করলো রুদ্র, কিন্তু ফলাফলের ঘরে এখনো বসলো একটা শূন্য। এক কথায় ঘ্যান ঘ্যান করে গেল বিপরীত পাশে সেই বিরক্তিকর নারী কণ্ঠ। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে কোমরে দুহাত গুজে দাঁড়ালো। তার পুলিশি জিপে করে এক কনস্টেবল এসেছে তাকে নিয়ে যেতে। বাকিটা রাস্তা এই জিপি ভ্রমণ সঙ্গী হবে তার। সে ফুস করে নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়া মাত্রই দমকা হাওয়াই ভরে উঠল চারিধার। বাতাসের ঝাপটা এসে ছুঁয়ে দিয়ে গেল রুদ্রের ক্লান্ত চোখ মুখ। সেই এলোমেলো পবনের শান্তিপূর্ণ স্পর্শে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল। পরম শান্তিতে ঘুমের দেশে তলিয়ে গেল রুদ্র। ঘুমের রাজ্যে পাড়ি জমাতেই থেকে থেকে রঙিন সব স্বপ্নেরা ভিড় জমালো চোখে। আর সব স্বপ্নের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সে এবং ধারা। তার স্বপ্নচরণের মাঝেই ঢাকা পেরিয়ে গাড়ি বগুড়ায় থামলো। গাড়ি থেকে নেমে কনস্টেবল খানিকটা ইতস্ততভাবে রুদ্রকে ডাকলো। 1 বার 2 বার 3 বার করে গুনে গুনে টানা 6 বার ডাকার পর রুদ্র ঘুম ভাঙলো। তন্দ আচ্ছন্ন চোখে চেয়ে দেখলো গন্তব্যে পৌঁছে গেছে তারা। একটা আড়মোড়া ভেঙে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। কনস্টেবলের দিকে তাকিয়ে খানিক হেসে ধারার বাড়ির দিকে পা বাড়লো সে। সামনের গলিটা পেরিয়ে ডানে বাঁক নিলেই ধারাদের বাড়ি। খুশ মেজাজে সেদিকে এগিয়ে যেতেই কানে ভেসে এলো বিয়ের সানাইয়ের সুর। রুদ্র অবাক হলো, আজ কি ধারার বাড়িতে কারোর বিয়ে? কই, ধারা তো তাকে কিছু জানায়নি। তবে কি বিয়ে বাড়ির এত কার্যের চাপে ধারা তার ফোনটা চার্জ করতে ভুলে গেছে? যে কারণেই হয়তো ফোনটা বন্ধ হয়ে গেছে হবে হয়তো, তাই সেজন্যই সম্ভবত তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। রুদ্র দ্রুতপদে এগিয়ে গেল ধারার বাড়ির দিকে। সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো, সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি। সংসারের অবকাশ নেই। মূল ফটক পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই রুদ্রর চোখ আটকে গেল ঠিক বিপরীতে বিয়ের স্টেজে বসে থাকা বধূবেশী ধারার মাঝে। লাল বেনারসি, গা ভর্তি গহনা, খোপা করা চুলে গোজা বেলে ফুলের গাজরায় সজ্জিত মেয়েটিকে দেখে মুখ ফুটে অস্পষ্ট সুরে বেরোলো একটি শব্দ, মাশাআল্লাহ। কিন্তু পরক্ষণে সম্বিত ফিরে পেল রুদ্র। তার ধারা কেন আজ বধূবেশে বসে আছে বিয়ের আসরে? আর সে তো এ বিয়ের পাত্র নয়, হলে নিশ্চয়ই সে জানত, কিন্তু সে তো এ বিষয়ে বিন্দু বিসর্গ জানে না। তবে দাঁড়ার কি অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে? কতটা ভাবনার পটভূমিতে আঁচড় কাটা মাত্রই রুদ্র আটকে উঠল। বুকের ভেতরটা ক্রমশ শূন্যতায় ছেয়ে যেতে লাগলো। ভয়ানক অস্থিরতায় মাথা কাজ করা বন্ধ করে দিল। এই অস্থিরতার মাঝে তার দিকে চোখ পড়ল ধারার। চার চোখ এক হতে ধারার ঠোঁটে ঝোলানো হাসিটা মিলিয়ে গেল। চোখে ভিড় জমালো জলকণা, কিন্তু ধারা কাঁদলো না। রুদ্রকে অবাক করে দিয়ে আবার হাসি ফোটালো মুখে। রুদ্র ঠাই দাঁড়িয়ে রইল, নীরবে দেখে গেল তার অগ্নি সুন্দরীর হাসি মুখ। মুহূর্তেই তার মনে হলো সে ঠকে গেছে। ধারা নামক মায়ের জড়িয়ে ভয়ানকভাবে ঠকে গেছে। আদতে ধারা কখনো তাকে ভালোই বাসেনি। বাসলে নিশ্চয়ই এইভাবে হাসি মুখে অন্য কাউকে বিয়ে করতে রাজি হতো না, কখনোই না। তার চিন্তার জগতে যখন ঠিক ভুলের দ্বন্দ্ব চলছে, ঠিক তখনই 3 বার কবুল শব্দে বরবধূ উভয় বিয়েতে সম্মতি জানালো, আবদ্ধ হলো বিয়ের পবিত্র বন্ধনে। রুদ্রের অগ্নি সুন্দরী তার ধারা হয়ে গেল অন্য একটি পুরুষের জীবন সঙ্গিনী, অন্য কারোর অর্ধাঙ্গিনী। রুদ্র আর দাঁড়িয়ে থাকতে পারল না, পাগলের মতো হাসতে হাসতে হাতে তালি বাজিয়ে এগিয়ে গেল ধারার দিকে। ধারা অবাক হয়ে দেখছে রুদ্রকে। তার দেওয়া আঘাতে কি তবে লোকটা পাগল হয়ে গেল? তাকে অন্য কারোর হতে দেখেও এভাবে হাসছে কেন তবে? রুদ্রর কি কষ্ট হচ্ছে না? একটুও না? প্রিয়তমার থেকে চিরবিচ্ছেদ কি তার মনে রক্তক্ষরণ ঘটাচ্ছে না? তাকে এক বিন্দুও কাঁদাচ্ছে না? এ সকল ভাবনাই ধারার মনের মাঝে ঢেউ খেলে যেতে লাগলো বারংবার। রুদ্র অনুভূতিহীন দৃষ্টিতে খানিক চেয়ে রইল ধারার চোখের মুখে। ধারাকে তীক্ষ্ণ নজরে আপদ মস্তক দেখে নিয়ে
তাচ্ছিলের হাসি হাসলো, কটাক্ষ করে বলে উঠল, মেয়েরা শুধু ঠকাতেই জানে। আমার মা ঠকিয়েছিল আমার বাবাকে, আর তুমি ঠকালে আমাকে। আমারই ভুল ছিল। মেয়েরা ছলনাময়ী, তার জলজ্যান্ত প্রমাণ নিজের চোখে দেখার পরও তোমাকে ভালোবাসতে যাওয়া। আর বোকামির ফল তো পেতেই হবে, আর সেটাই আমি পাচ্ছি। অন্য কাউকে যদি বিয়ে করবে তো আমার সাথে মিথ্যা প্রেম প্রেম নাটকটা কেন করলে বলো? টাইম পাস করার জন্য কি? আমি ছিলাম হোয়াটএভার। যাকে বিয়ে করেছো তাকে আর ঠকিও না। অ্যাটলিস্ট একজন ভালো স্ত্রী হবার চেষ্টা করো। কংগ্রাচুলেশনস মিসেস ধারা। মে ইউ হ্যাভ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে রুদ্র। জলদি পা বাড়িয়ে চলে গেল মোড়ের মাথায় দাঁড় করানো জিপটার দিকে। জিপে উঠে বসতেই ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে চিটে গা এলালো। চোখ দুটো ভীষণ জ্বলছে, বুকের ভেতরটাও পুড়ে যাচ্ছে। চোখ বুঝতেই গালের উপর জলের ধারার অস্তিত্ব টের পেল রুদ্র। কাল বিলম্ব না করেই জলটুকু মুছে ফেলো বা হাতের পিঠে। তার জীবনে আর ধারার কোনো অস্তিত্ব নেই। না তো ওই ছলনাময়ী ধারার, আর না তো অশ্রুরূপী ধারার। বাড়ি পৌঁছে ড্রয়িং রুমে বাবাকে বসে থাকতে দেখে ছুটে গিয়ে তার বাবার কোলে মাথা রাখলো রুদ্র। দুহাতে বাবার কোমর আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। আমিনুল সাহেব চমকে উঠলেন ছেলের আচমকা ক্রন্দনে। তার জীবনে দেখা স্ট্রংগেস্ট চাইল্ড হচ্ছে তার ছেলে রুদ্র। তার স্ত্রী রুহি বেগম যেদিন তাকে আর তাদের 7 বছরের একমাত্র ছেলেটিকে ফেলে চলে যায়, সেদিনই তিনি শেষবারের মতো কাঁদতে দেখেন রুদ্রকে। তারপর এই দীর্ঘ 20 বছরে আর কখনো এক মুহূর্তের জন্য নিজের ছেলের চোখে জল দেখেননি তিনি, কাঁদতে দেখেননি ক্ষণিকের তরেও। তবে আজ কি এমন হলো যে তার শক্ত মনের ছেলেটার চোখের জলের বাঁধটাও ভেঙে গেল? আমিনুল সাহেব রুদ্রের মাথায় হাত বোলাতে বোলাতে নরম পিতৃবৎ কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবু কি হয়েছে সোনা? কাঁদছিস কেন? আব্বুকে বলবি না? রুদ্র মুখ তুলে তাকালো। কান্নার জমকে তার গা কাঁপছে, চোখ লালবর্ণ ধারণ করেছে, থেকে থেকে হিসকিও উঠছে। ছেলের এমন বিধ্বস্ত দশা দেখে আমিনুল সাহেবের পিতৃহৃদয় আকুল হলো। কাতর কণ্ঠে তিনি আবার ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে বাবু? বল আমাকে। রুদ্র আর চুপ করে থাকতে পারল না, কান্নার জর্ণ গলায় চিৎকার করে বলে উঠল, আমিও ঠকে গেছি আব্বু, তোমার মতো আমিও ঠকে গেছি। ভালোবাসার ছলনায় ঠকে গেছি আব্বু, বাজেভাবে ঠকে গেছি। ধারা বিয়ে করে নিয়েছে আব্বু। আমার চোখের সামনে অন্য একটা ছেলেকে স্বামীরূপে স্বীকার করে নিয়েছে। 3 কবুলের বাঁধনে বেঁধেছে নিজেকে, তবে অন্য কারোর সাথে। ও আমাকে ঠকিয়েছে আব্বু, জঘন্যভাবে ঠকিয়েছে। আমিনুল সাহেব অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন ছেলের ক্রন্দনরত মুখপানে। তার জীবনে যা ঘটেছিল তেমন কিছুই যে তার পুত্রের জীবনও ঘটেছে তা আজ করতে পারলেন, কিন্তু এমন হওয়াটা কি আবশ্যিক ছিল? বেশ তো ছিল তার ছেলেটা হাসি খুশি, তবে এভাবে তাকে ভেঙে গুড়িয়ে দেবার কি প্রয়োজন ছিল? হিস্ট্রি রিপিটস এগেন অ্যান্ড এগেন। থিওরিটা তাদের লাইফে এভাবে ফলে যাওয়াটা কি খুবই আবশ্যিক ছিল? আমিনুল সাহেব উত্তর খুঁজে পেলেন না। দীর্ঘশ্বাস ফেলে কেবল চেয়ে রইলেন ছেলের ক্রন্দনরত মুখটির দিকে। যে দেখাচ্ছে আর যে কিছুই করেনি, তার কিচ্ছু না। এই অসভ্য চরিত্রহীন লোক বাড়িতে মা বোন নেই? হ্যাঁ, এইভাবে একটা মেয়েকে হ্যারাস করছেন যে? মেয়েদের শাড়ির আঁচলে হাত দেওয়াটা কোন ধরনের অভদ্রতা? ছাড়ুন। পরন্ত বিকেল, চারিদিক পাখির মৃদু কলকাকলিতে মুখরিত। শান্তশীতল পরিবেশ, জ্যৈষ্ঠের ঠাটা গরম ও কোথাও একটা যেন তীব্র স্বস্তির হাওয়া ছড়িয়ে পড়েছে প্রকৃতির কোণে কোণে। এমনই এক শান্ত মুহূর্তে রুদ্রের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে চিৎকার করে যাচ্ছে একটি মেয়ে। কালো পাড়ের সাদা শাড়ির ওপরে চাপানো সাদা অ্যাপ্রনটাই বলে দিচ্ছে মেয়েটি মেডিকেল সেক্টরে কেউ, হয়তো কোনো ডক্টর কিংবা মেডিকেল স্টুডেন্ট। চেহারাটা দেখে তার আসল পরিচয়টা ঠিক ঠাউর করা যাচ্ছে না, তবে তার পরিচিত জানার কোনো আগ্রহ নেই রুদ্রর মাঝে। সে তো ভাবলেশীনভাবে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে নারী জাতি মানে বিপদ, এদের কোনো ব্যাপারে নিজেকে জন্ম মানেই চরম মূর্খামি। রুদ্র মনে মনে নিজেকে গালমন্দ করছে। সে তো জানতো এই কথাটা, তবু কেন এই মেয়েটাকে সাহায্য করতে গেল? আজ এরা বিপত্তি,
ওদিকে এত চেঁচিয়েও যখন কোনো লাভ হচ্ছে না, রুদ্রর হাতের শক্ত বাঁধন থেকে মেয়েটি তার শাড়ির আঁচল ছাড়াতে পারছে না, তখন সে একটি অভাবনীয় কার্য করে ফেল। আগামাতা কোনো কিছু না ভেবে দুপাটি দাঁতের বন্ধনীতে রুদ্রের হাতের কবজিতে নৃশংসভাবে পিষ্ট করল। তবে মেয়েটি এবারও হতাশ। তার ধারণা অনুযায়ী সে অনেক জোরে কামড়েছে রুদ্রকে, এতটাই জোরে যে কোনো মানুষ এতক্ষণে চেঁচিয়ে দুনিয়া অন্ধকার করে ফেলত। কিন্তু রুদ্রর মাঝে কোনোরূপ কোনো হেলদোল নেই, তার ভাবখানায় এমন যেন কিছুই হয়নি। এত ভয়ানক আঘাতের পরও রুদ্রের এমন নিষ্প্রিয় ব্যবহারে মেয়েটি দমে গেল। দাঁতের পাথর আগলা করে ছেড়ে দিল রুদ্রর হাত। রুদ্র এবার মুখ খুলল। তার ভুরু যুগল কুচকে অত্যন্ত গাম্ভীর্যের সাথে বলে উঠল। হয়ে গেছে। মেয়েটি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। কি আশ্চর্য, কি হবে? আমতা আমতা করে বলে উঠল। মানে কি হবে? রুদ্র নির্লিপ্ত জবাব। আমাকে কামড়ানো। মেয়েটি এবার মাথা নামিয়ে নিল। সে বুঝতে পারছে তার এভাবে হুট করে কামড় বসানো উচিত হয়নি। মেয়েটির মৌনতা দেখে রুদ্রই পুনরায় বলে উঠল। আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি মেডিকেল সেক্টরের কেউ। তো আপনাদের মেডিকেলটা কি পাগলের? না মানে আমি শুনেছিলাম রেগে গেলে পাগলা কুকুররা কামড়ায়। আপনি যদিও মানুষ, তবে যেভাবে কামড়ালেন তাতে পাগল কুকুর না হোক, আপনাকে আমার একজন উন্নত মানের পাগল মানবী বলেই বোধ হচ্ছে। আপনি কি বাই এনি চান্স পাবনা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছেন মিস? আপনার পরনে তবে ডক্টরস অ্যাপ্রন কেন? কোনো ডক্টরের থেকে চুরি করে এনেছেন নাকি? মেয়েটি রুদ্রর কথা শুনে তার দিকে কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থেকে রুদ্রর কথার ভাবোত্তর উদ্ধার করতে রাগত স্বরে বলল। হাউ ডেয়ার ইউ! আপনি আমায় পাগলা কুকুরের সাথে তুলনা করেন, আবার আমাকে পাগল বলেন। এই আপনি জানেন আমি একজন মেডিকেল ইন্টার্নশিপ করা স্টুডেন্ট, মানে দেশের ভবিষ্যৎ ডক্টর। নট জাস্ট অলসো, রাদার আমি এ দেশের একটি রত্ন, বুঝলেন? আমাকে এইভাবে অপমান করার রাইট আপনার নেই। রুদ্র ফিসেল হাসল, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল। রত্ন কথা বলতে পারি নাকি জানতাম না তো। তা মিস রত্ন, আপনি নিজের খেয়ালটাই ঠিকঠাক রাখতে পারেন না, সেখানে এদেশের শত শত নিরীহ পেশেন্টদের কি খেয়াল রাখবেন? আমার তো এবারে সেসব বেচারাদের জন্য মারাত্মক কষ্ট বোধ হচ্ছে, যারা আপনার নিকট চিকিৎসা গ্রহণের অভিপ্রায়ে আসবে। ইস, হতভাগ্য রোগীরা। মেয়েটি শিথিল কপালে এবার কুঞ্চিত হলো, অবাক স্বরে প্রশ্ন করলো। নিজের খেয়াল ঠিকমতো রাখি না মানে? কি মিন করছেন আপনি? বুঝতে পারছি না। রুদ্রর মাঝে চেহারার ভাঁজে এবার পরিবর্তন এলো। একটু আগে ঠোঁটের কোণে ঝুলে থাকা মৃদু হাসির ড্রেসটুকু সরে গিয়ে শক্ত হয়ে উঠল চোয়াল। সে শক্ত চোয়ালে দাঁতের দাঁত চেপে বলে উঠল। রাস্তায় চলার সময় সকলের উচিত চারদিকে লক্ষ্য রেখে চলা। তা কি আপনি জানেন না? আপনার শাড়ির আঁচল যে মাটিতে পড়ে থাকা জলজ্যান্ত সিগারেটে লেগে পুড়তে পুড়তে পোড়ার হাত থেকে বেঁচে গেল, সেদিকে কি কোনো হুঁশ আছে আপনার? এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে চললে তো আপনার পেশেন্টদের জন্য সমূহ বিপদ। হু নোস, আপনি তাদের জ্বরের ওষুধ দেবার বদলে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে দিলেন। মেয়েটির কুঞ্চিত কপাল আরো কিছুটা কুঞ্চিত হয়ে এলো। কণ্ঠে হতবাক ভাব বহাল রেখে সে বলে উঠল। আচ্ছা, অ্যানেস্থেশিয়ার সাথে জ্বরের কি কানেকশন? জ্বর হলে আমি কাউকে অবশ কেন করতে যাব? মেয়েটির পিটপিট করা চাহনি আর উল্টে রাখা ঠোঁটের দিকে চেয়ে এই প্রথম রুদ্রর নজর থমকালো। তার মনে হলো মেয়েটি সুন্দরী, কেবল সুন্দরী বলে ভুল হবে, ভয়ানক সুন্দরী। চাপা শ্যামবর্ণ গোলগাল একখানিক মুখ, ডান গালে হাসি, আর তার কথা বলার তালে তালে তৈরি হওয়া গর্ত বাম পাশে থাকা ছোট্ট একটা গজদাঁত। কথা বলার তালে তালে বেরিয়ে এসেই যেন জানান দিচ্ছে মেয়েটির সৌন্দর্যের প্রকৃতি। রুদ্রর দৃষ্টির মধ্যপথে মেয়েটি ভুরু উঁচিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই রুদ্র ধ্যান ভাঙল। মনে মনে নিজের প্রতি একটা তাচ্ছিলের হাসি এসে নিজেকেই তিরস্কার করে সে আপন মনে বলে উঠল। নারী জাতির বাইরের রূপটা ঠিক যতটা সুন্দর, এদের ভেতরটা ঠিক ততটাই কুৎসিত। কারোর সাথে ভালোবাসার অভিনয় করে তাই তো অবলীলায় অন্য কাউকে বিয়ে করে নিতে পারে এরা। তাই এদের
রূপের মোহে পড়তে নেই। এদের এই প্রাণনাশী রূপের দিকে তাকাতেও নেই, কিছুতেই না। রুদ্রকে চুপ থাকতে দেখে মেয়েটি এবার হালকা উঁচু আওয়াজে প্রশ্ন করলো। কি হয়েছে, চুপ কেন? আমি কিছু বললাম তো নাকি? আর রাস্তায় জ্বলন্ত সিগারেট কোত্থেকে আসবে? এই রাস্তাটা তো প্রায় ফাঁকাই। তবে রুদ্র ভাবলেশীন কণ্ঠে প্রউত্তর করলো। আমার কথা বিশ্বাস না হলে নিজেই তাকিয়ে দেখে নিন। নিজের আঙ্গুলের ইশারায় তার থেকে কিছুটা দূরে কোনো বস্তুকে তাক করতেই মেয়েটিও দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতে প্রায় আধা পড়া জ্বলন্ত একটা সিগারেটের টুকরো দেখে অবাক হয়ে গেল। বড় বড় চোখগুলো মেলে একবার সিগারেট আরেকবার রুদ্রকে দেখে নিয়ে বলে উঠল। ও মাই গড, এখানে সিগারেট কি করে এলো? আমি তো খেয়ালই করিনি। এসব কি ধরনের আচরণ বলুন তো? কোনো কমন সেন্স নেই? মাঝ রাস্তায় এমন করে কে সিগারেটের টুকরো ফেলে রাখে, তাও আবার আগুন না নিভেই? জাস্ট ডিসগাস্টিং। এখনকার মানুষদের মাঝে কমন সেন্সের এত অভাব যে কি বলবো, তাই না বলুন? রুদ্র অবাক হয়ে পড়ল। কি বলবো? মেয়েটি তদপেক্ষা দ্বিগুণ অবাক হয়ে পড়ল। কেন, এই যে যারা এমনটা করেছে তাদের কমন সেন্সের অভাব আছে। শুধু অভাব না, মাত্রাতিরিক্ত অভাব আছে, তাই না? রুদ্র দুহাত বুকে ভাঁজ করে রাখলো। হাতের মুঠোয় মেয়েটির আঁচল ধরা থাকায় কাঁধ থেকে পিন আপ করা সেই আঁচল খানিকটা টানে অনুভূত হলো। কাঁধে হাতে মেয়েটি আঁচলে ছিঁড়ে যাওয়া রোধ করতে উদ্যত হবে তার আগেই রুদ্রের গম্ভীর কণ্ঠ শুনে হাত থমকে গেল তার। রুদ্র প্রগাঢ় গাম্ভীর্যের সাথে বলে উঠল। তো এখন কি নিজেকে নিজের মুখে কমন সেন্সিং বলবো? মেয়েটি আবার পিটপিটে দৃষ্টিতে তাকালো। রুদ্রর কথার মানে বুঝতে তাকে কিছু সময় ভাবতে হলো। যখন বুঝলো তখন অবাক স্বরে পড়ল। তার মানে ওটা আপনি? তাকে মাঝপথে থামিয়ে দিয়ে রুদ্র আগের মতো গম্ভীর স্বরে বলে উঠল। সিগারেটটা আমিই ফেলেছি। আগুন নেভাইনি, কারণ আমার নিজের মনেও আগুন জ্বলছে। সে আগুনে পুড়ে মনের মাঝে সৃষ্টি হয়েছে দগদগে ক্ষতে। নিজের পোড়া মন নিয়ে আর অন্য কোনো কিছুর আগুন নেভানোর ইচ্ছে করেনি, তাই জ্বলন্ত সিগারেটই ছুঁড়ে ফেলেছি। এতে যদি আপনার মনে হয় আমার কমন সেন্সের অভাব, তবে আমার কিছু বলার নেই। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। মেয়েটি রুদ্রর কথায় খানিকটা অবাক হলো। রুদ্র নির্লিপ্ত মুখপানে ফেলফেলে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল। আপনি স্মোক কেন করেন? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মিস্টার। ডোন্ট ইউ নো? রুদ্র এবার হাসে। তার মলিন হাসি দেখে সহসায় মেয়েটি খারাপ লাগে, কষ্ট বোধ হয়, তবুও নিজেকে সামলে নেয় সে। অজানা কোনো পুরুষের জন্য সে কেন মিছিমিছি কষ্ট পেতে যাবে? রুদ্রকে হাসতে দেখে তাই সে এবার স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে ওঠে। হাসছেন কেন? আমি কি মজার কিছু বললাম? রুদ্র মিলান হেসে জবাব দেয়। The omens are more injurious to our health than smoking, ডক্টর। সিগারেট তো তিল তিল করে ক্ষতি করে, আর এরা তো একেবারেই ভেঙে গুড়িয়ে দেয়। তাই এদের দেয়া আঘাত ভুলতেই আমি স্মোক করি। বিষে বিষক্ষয় হয় তা জানেন তো। আমিও এই বিষে আরেক বিষের জ্বালা কমানোর চেষ্টা করি, যদিও তা হয় না, তবু চেষ্টা করতে ক্ষতি কি? মেয়েটি রুদ্রর কথার আগামাতা কিছু বুঝতে পারে না। কেবল নিষ্পলক নয়নে রুদ্রর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে নিজের বাধাপ্রাপ্ত আঁচলটার দিকে ইঙ্গিত করে বলে ওঠে। আমার আঁচলটা? রুদ্র এবারে হুঁশ ফিরে। কথার তালে এতক্ষণ যে আঁচলটা হাতে জড়িয়ে রেখেছিল সেদিকে খেয়ালই করেনি সে। তাই খেয়াল হওয়া মাত্রই সে হাতের বাঁধন আলগা করে মুক্ত করে তার সামনে উপস্থিত রমণীর বন্দি আঁচল ছাড়া পেতেই মেয়েটি বুক ভরে শ্বাস নেয়, স্বস্তির শ্বাস। তারপর মুখে টোল পড়া হাসি ফুটিয়ে বলে ওঠে। দুঃখিত, আপনি আমার উপকার করতে এসেছিলেন, অথচ আমি আপনাকে না জেনেই অনেক কিছু বলে ফেলেছি। তার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, দয়া করে কিছু মনে করবেন না। আর ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। আচ্ছা, আপনার নামটা? রুদ্র দুহাত তার পরনে ট্যাগ ব্লু জিন্সের পকেটে গুজে বলে ওঠে। আমি রেদওয়ান রুদ্র। মেয়েটি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে। হাই, আমি আই এম নট ইন্টারেস্টেড ডক্টর টু নো দ্যাট হু দ্য হেল আর ইউ। আপনি একটা বিপদে পড়তে যাচ্ছিলেন, আর আমি আপনাকে বাঁচিয়েছি। ব্যাস, এর বেশি আর কোনো পরিচিতির প্রয়োজন নেই আমাদের মাঝে। অ্যাটলিস্ট আমি তো মনে করছি না। সো
আই থিঙ্ক আই শুড লিভ নাও। আই হোপ এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট মিট। এরপর আর কখনো আপনার সাথে সাক্ষাৎ হোক তা চাই না। ভালো থাকবেন। যদিও আপনারা ভালোই থাকেন। গুড বাই। রুদ্রর কঠিন স্বরে স্বগত রুদ্রর কঠিন স্বরে স্বগোক্তি করা কথাগুলো শুনে মেয়েটি খানিকক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। তার এই থমকানো দৃষ্টির মাঝে রুদ্র সেই স্থান ত্যাগ করলো। ধীরে ধীরে তার চোখের আল হতে হতে রাস্তার বাঁকে মিলিয়ে না যাওয়া অবধি তার যাওয়ার পথপানে অপলক তাকিয়ে থাকলো মেয়েটি। যখন একেবারে রুদ্র দৃষ্টিসীমার বাইরে চলে গেল, তখনই মেয়েটি আপন মনে পিড়পিড় করে বলে উঠল। আজব লোক তো। তারপর নিজের মনে খানিকটা হেসে নিয়ে বলে উঠল, আপনার সাথে অবশ্যই আমার আবার দেখা হবে মিস্টার রেদওয়ান রুদ্র। পৃথিবীটা গোল, তাই দেখা তো হবেই। আর আপনার এই উপকারের শোধও তো দিতে হবে, তাই না? সেটা না হয় পরের বার দেখা হলেই দেব। যতই হোক, প্রকৃতি নিজেও কারো ঋণ রাখেন না, আর তার অনুগত কাউকে ঋণী হয়ে থাকতেও দেন না। সো দেখা তো আমাদের হচ্ছেই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হসপিটালের এয়ার কন্ডিশনার করা একটি রুমে বসে আছে রুদ্র। তার হাতে ফিনকি দিয়ে পড়ে যাচ্ছে লোহিত শোণিত। শরীরে তার খাকি উর্দি, বোঝাই যাচ্ছে অন ডিউটি আছে সে এখনো। এদিকে তার পাশে রক্তের ফোয়ারা দেখে তটস্থ নয়নে তার হাতের দিকে চেয়ে আছেন 50 ঊর্ধ্ব ভদ্রলোক। কনস্টেবল আব্দুল হসপিটালে এসে পৌঁছেছে প্রায় আধা ঘন্টা হলো, অথচ এখনো ডক্টরের আসার কোনো নাম গন্ধ নেই। যদিও এতে রুদ্রের মাঝে কোনো হেলদোল নেই। সে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে তার হাতের ছোপ ছোপ রক্তস্রোতে। তার মন বলছে সে যত চাই ধারা নামটা থেকে পিছু ছাড়তে, তত কেমন যেন অদ্ভুতভাবে এই নামটা তার জীবনে ফিরে আসে। এই যেমন এখন এই যে বাদ না মানা রক্তের ধারার দিকে চেয়ে তার নিজের প্রতি বিরক্ত লাগছে। কেন তো রক্তক্ষরণ হতে হবে? রুদ্র বিরক্তির পাল্লা হালকা করতে এবার কেবিনে প্রবেশ করলো একজন নার্স। রুদ্রের হাতটা আলগোছে নিজের হাতের মুঠোতে নিয়ে রক্তগুলো পরিষ্কার করতে করতে তিনি বলে উঠলেন, হাতটা এভাবে কাটলো কি করে? কত রক্ত বেরোচ্ছে দেখেছেন? পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি পুলিশ অফিসার। তো নিজের প্রতি একটু তো যত্নশীল হবেন স্যার, তাই না? আপনাদের ক্ষতি হলে আমরা সাধারণ মানুষরা নির্ভয়ে বাঁচবো কি করে বলুন? রুদ্র এবারে মুখ তুলে তাকালো। সে নার্সটির দিকে সহর্ষ তাকিয়ে বলে উঠল, এ ক্ষত আমার কাছে কিছুই না সিস্টার। এর চেয়েও বেশি ক্ষত নিয়ে রোজ বেঁচে থাকি আমি। বুকের খুব গভীরে এর চাইতেই তীব্র রক্তক্ষরণ হয়, তবু আমি ঠিকই বেঁচে থাকি, বেঁচে আছি। তাই আমার কিছু হবে এ চিন্তা করবেন না সিস্টার। ভালোবাসা হারানো নিঃস্ব মানুষেরা কখনো এত দ্রুত মরে না, এরা বেঁচে থাকে। হারানো ব্যথা বুকে নিয়ে ধুকে ধুকে বেঁচে থাকে। এদের বাঁচতে হয়, ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে গিয়েও বাহির থেকে বাঁচতে হয়। লোক দেখানো বাঁচা ওসব বাদ দিন, আর নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না। আপনাদের নিরাপত্তা বিধান করতে গিয়েই তো এই অবস্থা। এক বয়স্ক ভদ্রলোকের থেকে লুটপাট করছিল কয়েকটা ছেলে, তাকে বাঁচাতে গিয়েই ওদের মাঝে একজন হাতে ছুরি দিয়ে টান মেরে দিল, তাই তো এই দশা। নার্সটি আর কিছু বলল না। বাকিটা সময় চুপচাপ হাতে তুলো আর স্যাভলনের স্পর্শে অতি যত্নে মুছিয়ে দিল কাটা স্থানের রক্তটুকু। তারপর রুদ্রর দিকে তাকিয়ে একটা মিলান হাসি হেসেই বেরিয়ে গেলেন সে কেবিনটা থেকে। হয়তো ওনার সেই হাসিতে লুকিয়েছিল রুদ্রর মতো এমন দায়িত্বশীল অফিসারের প্রতি কৃতজ্ঞতা, কিংবা রুদ্রর বলা প্রতিটা কথার পরিস্পষ্ট হারানোর অনুভূতির কষ্ট। তবে তা রুদ্র বুঝতে পারল না, মনে হয় বোঝার চেষ্টাই করল না। নার্স চলে যেতে এতক্ষণে মুখ খুললেন কনস্টেবল আব্দুল। তিনি খানিকটা রাগত স্বরেই বলে উঠলেন, এটা হসপিটাল না আর কিছু। আধ ঘন্টার বেশি বসে থাকার পর মাত্র নার্স ক্ষত এসে ক্ষত পরিষ্কার করিয়ে গেল, আর এখনো ডক্টরের পাত্তা নেই। বলি এরা কি ডক্টর না সম্রাট শাহজাহানের বংশধর যে এদের এত জমিদারি চালচলন? রোগী না দেখে এসি কেবিনে আরাম করে বসে থাকার জন্যই কি ডক্টর হয়েছে? শেষাক্ত কথাটা একটু জোরেই বলে বসলেন তিনি, যার ফলস্বরূপ সদ্য কেবিনে প্রবেশ করা লেডি ডক্টরের কানে অক্ষরে অক্ষরে প্রতিধ্বনিত হলো প্রতিটি শব্দ। তিনি খানিকটা গাম্ভীর্যের সাথে বলে উঠলেন, তাই নাকি চাচা? তা আপনি কি আমাকে রোগী না দেখে এসে
কেবিনে বসে থাকতে দেখেছেন? কনস্টেবল আব্দুল চকিতে তাকলো। হঠাৎ আগত ডক্টরের কথায় কিছুটা থতমত খেলো। কথার খেই হারিয়ে বোকা বোকা চোখে তাকিয়ে রইল সেই লেডি ডক্টরের মুখপানে। ডক্টরের কণ্ঠস্বরটা পরিচিত মনে হতে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাতেই চমকে উঠল রুদ্র। তার সামনে নীল সাদার সংমিশ্রণে তাঁতের শাড়ি গায়ে দাঁড়িয়ে আছে সেদিনে সেই মেয়েটি, যার আঁচলে আগুন লাগা থেকে রুদ্র বাঁচিয়েছিল তাকে। পরনে সেদিনের মতো আজও সেই হোয়াইট অ্যাপ্রন। রুদ্রর আশ্চর্য ভাব না কাটতেই সেই মেয়েটি গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো রুদ্রর পানে। রুদ্রর দিকে তাকিয়ে তাকে উপহার দিল চমৎকার সুন্দর একটি হাসি। সেই হাসিতেই রুদ্রর ঘোর কাটল। নিজের মনকে সংযত করে দৃষ্টি নত করে বসে রইল। মেয়েটি ঠোঁটের কোণে ঝোলানো স্মিত হাসি বজায় রেখে বলে উঠল, আরে আপনি, কি সৌভাগ্য আমার! দেখা হবে না বলার পরেও আবার আপনি আমার মুখোমুখি। হোয়াট আ কোইন্সিডেন্স অফিসার। বাই দ্য ওয়ে, সিস্টার বলল এই কেবিনে একজন পেশেন্ট হাত ফাত কেটে যাচ্ছে, তাই অবস্থা করে এসেছে। তো সে কে, আপনি? মেয়েটির কথা শুনে রুদ্র মুখ তুলে তার দিকে চাইতেই আবার তার হাস্য উজ্জ্বল মুখটা দেখে থমকালো। জিভ দিয়ে শুকিয়ে আসা ঠোঁটটা একবার একটু ভিজিয়ে নিয়ে মৃদুস্বরে বলে উঠল, আমি কেন নিজের হাত কেটে যাচ্ছে তাই অবস্থা করব ডক্টর? হাতটা কেটে গেছে, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। মেয়েটি আগের মতোই হাসি মুখে বলে উঠল, ওই একই অফিসার, আপনি নিজে কাটুন বা কেটে যাক, আহত তো সেই আপনি, তাই না? আর সে কারণে আমার কাছেই এসে পৌঁছালেন। হোয়াট আ ডেস্টিনি। খেয়ে যেন বলেছিল ডক্টর আমাদের আর দেখা হবে না, ওটাই আমাদের প্রথম ও শেষ দেখা। তো এখন কি হলো? রুদ্র ভুরুকুচকে মেয়েটির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি ভীষণ বাজে বকেন ডক্টর, মাত্রাতিরিক্ত। পেশেন্টের হাত দিয়ে রক্ত ঝরতে ঝরতে তার অ্যানিমিয়া হয়ে যাবে, তবু বোধহয় আপনি এমন বাজে বকেই যাবেন। কি সাংঘাতিক! ট্রিটমেন্ট না করে কি এমন আজাইরা কথাই বলতে থাকবেন? মেয়েটি আবার কিছুটা অপরাধী দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোলাজে বিদ্যমান মিষ্টি হাসিটিও মিলিয়ে গেল সেই অপরাধ বোধের আড়ালে। সত্যি তো, তার সামনে আহত অবস্থায় একটা মানুষ বসে বসে কষ্ট পাচ্ছে, আর সে ট্রিটমেন্ট না করে অযথা কথা বাড়িয়ে যাচ্ছে। ইস, এই তার দায়িত্ব জ্ঞান! কেমন ডক্টর সে! তার মনে হলো রুদ্র সেদিন তাকে ঠিকই বলেছিল, সে ভীষণই খামখেয়ালি। পেশেন্টদের যত্নের বিষয়ে তাকে আরও মনোযোগী হতেই হবে। নিজের ভাবনা মতোই মেয়েটি পাশের টেবিলটার উপর থেকে ফার্স্ট এইড বক্সটা এনে রুদ্রর হাতে ড্রেসিং করতে লাগলো। তুলোই করে ওষুধ লাগিয়ে দিয়ে খুব যত্নে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে টেবিলের সামনে থাকা চেয়ারটি নিয়ে বসলো। টেবিলের এক কোণে রাখা মেডিকেল নোটের একটা পাতায় চটপট কটা মেডিসিনের নাম লিখে কনস্টেবল আব্দুলের দিকে এগিয়ে দিলেন প্রেসক্রিপশনটা। হাতে নিয়ে কনস্টেবল মেয়েটির দিকে চাইতে মেয়েটি বলে উঠল, আপনার স্যারকে সব কটা ওষুধ টাইম টু টাইম খেতে বলবেন চাচা। ক্ষতটা গভীর, নিয়ম মতো ওষুধ না খেলে ইনফেকশন হতে পারে, তো বি কেয়ারফুল। কনস্টেবল আব্দুল মাথা নেড়ে সায় জানালো। কিছু একটা ভেবে পড়ল। আপনার নামটা কি, মা? রুদ্র ভুরুকুচকে ওনার দিকে তাকাতে খানিকটা হক চুকিয়ে গিয়ে উনি বলে উঠলেন, না মানে, পরে যদি আবার কোনো দরকার পড়ে স্যার, তখন এনার কাছেই তো আসতে হবে, তাই আর কি। নামটা জেনে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে, তাই না? তো বিরক্তি নিয়ে বলে উঠল, কেন আব্দুল চাচা, এই দেশে কি আর ডক্টর নেই? কনস্টেবল আব্দুল এবার খানিকটা উচ্চস্বরে বলে উঠল, স্যার, আপনার সবেতেই বাড়াবাড়ি। আরে এই মা, যখন আপনার চিকিৎসা করেছেন তখন এনার কাছেই তো আসবেন। পরে কোনো সমস্যা হলে নাকি আপনার আবার অন্য ডাক্তারের কাছে যাবার কি দরকার? রুদ্র আর কিছু বলল না, কেবল বিরক্তি নিয়ে তাকিয়ে রইল তার সামনে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি এতক্ষণে তাদের দুজনের কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওনাদের কথা শেষ হতেই মেয়েটি কনস্টেবল আব্দুলকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নাম বৃষ্টি মাহমুদ চাচা। আপনি এই হসপিটালে এসে যে কাউকে শুধু ডক্টর বৃষ্টি বললেই তারা আমার কাছে নিয়ে আসবে। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। যদিও ওষুধগুলো নিয়মিত নিলে কোনো সমস্যা হবার কথা নয়, তবুও যদি হয় তাহলে আমি আছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই।
কনস্টেবল আব্দুল আপার মাথা নেড়ে সায় জানাতেই রুদ্র উঠে দাঁড়ালো। দ্রুত পথে দরজার দিকে এগোতে এগোতে বলে উঠল, আমিও আশা রাখি আর সমস্যা হবে না ডক্টর, এবং আর আপনার মুখোমুখি হতেও হবে না। ধন্যবাদ আপনার চিকিৎসার জন্য। আসছি, চলে আসুন চাচা। কথাগুলো বলে সেখানে আর একটুও সময় ব্যয় করলো না রুদ্র। পূর্বে নেই দ্রুত পা ফেলে বেরিয়ে গেল বৃষ্টির কেবিন থেকে। কনস্টেবল আব্দুল হতাশ চোখে সেদিকে চেয়ে এবার বৃষ্টির দিকে ফিরলেন। হতাশ স্বরেই বলে উঠলেন, আপনি আমাদের স্যারের কথায় কিছু মনে করবেন না মা। মানুষটা বাইরে থেকে অমন রূপ ব্যবহার করে, ভেতরে ভেতরে খুবই ভালো মানুষ আমাদের স্যার। শুধু একটা ঘটনা ছেলেটাকে পুরো পাল্টে দিল। হাসি খুশি ছেলেটা। ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে বৃষ্টি বলে উঠল, ওসব কথা থাক চাচা, আপনার স্যার নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তা আমি এর আগের বার সাক্ষাতেই বুঝেছি চাচা। তবে ওনার ব্যক্তিগত কোনো কথা আমি শুনতে চাইছি না চাচা, সে অধিকারও আমার নেই। আপনার স্যার কোনো অজ্ঞতার কারণে পছন্দ করেন না আমায়, তাই ওনার বিষয়ে আমি কিছু জানি, এটা বোধহয় উনিও খুব একটা ভালো চোখে দেখবেন না চাচা। তাই সেসব ছাড়ুন। যদি কখনো নিজে থেকে আপনার স্যার আমাকে ওনার কথাগুলো বলেন, জানি হয়তো তা কোনোদিন হবার না, তবুও যদি বলেন আর কি, তবে সেই দিনই না হয় শুনবো সবটা, জানবো তার কথাগুলো, তার আগে না চাচা। কনস্টেবল আব্দুল বৃষ্টির দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকেন। তার এই মেয়েটিকে ভীষণ ভালো লেগেছে। মেয়েটির প্রতিটা কথাই তিনি খুঁজে পাচ্ছেন প্রগাঢ় রুচিবোধ। কনস্টেবল আব্দুল হাসি মুখে বৃষ্টিকে বলে উঠলেন, আচ্ছা মা, যেমন আপনার ইচ্ছে। ভালো থাকবেন মা। আর ধন্যবাদ আমাদের স্যারের চিকিৎসা করার জন্য। বৃষ্টি অমায়িক হেসে বলে ওঠে, এটা আমার কর্তব্য চাচা, এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। ভালো থাকবেন আপনিও। আল্লাহ হাফেজ চাচা। কনস্টেবল আব্দুল এবারে মিষ্টি হেসে ঘাড় নেড়ে বেরিয়ে এলেন বৃষ্টির কেবিন থেকে। আর বন্ধ কেবিনের চার দেওয়ালে ভিড়ে বসে বৃষ্টি ভেবে গেল, লোকটার কি এমন দুঃখ, কিসের এত যন্ত্রণা যে তাকে এভাবে অনুভূতি শূন্য করে দিল। কে জানে আদৌ কখনো এসব প্রশ্নের জবাব বৃষ্টির মিলবে কিনা। তার চেয়েও বড় কথা, রুদ্র কি আর কখনোই তার আগের জীবনটা ফিরে পাবে না, যেমনটা কনস্টেবল চাচা বলে গেলেন। কি জানে। মধ্যরাত, ব্যস্ত শহরের প্রতিটি কোণ পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। নিস্তব্ধ গভীর রাতে নিজের ঘরের বিছানায় শান্তিতে ঘুমিয়েছিল রুদ্র। হঠাৎই তার ঘুম ছুটে গেল ফোনের তীক্ষ্ণ আওয়াজে। বিরক্তি দিতে কপাল কুঁচকে এলো। বন্ধ চোখে হাঁটতে হাঁটতে বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে কানে রাখতেই বিপরীত পাশ থেকে শুনতে পেল কনস্টেবল আব্দুলের কণ্ঠ। স্যার, আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু কনস্টেবল আব্দুলের বিচলিত কণ্ঠস্বর শুনে ঘুমে বুঝে আসা চোখ জোড়া বহু কষ্টে খুলে নিয়ে কথা বলে উঠল রুদ্র। সমস্যা নেই চাচা, আমি জানি এত রাতে আমাকে অযথা ফোন করবেন না আপনি। কি হয়েছে বলুন, আমি শুনছি। রুদ্রর কথায় কিছুটা আশ্বস্ত হলেন কনস্টেবল আব্দুল। তার কণ্ঠস্বরের অশান্ত ভাব কাটিয়ে তিনি স্থির স্বরে বলে উঠলেন, মিরপুর 2 এর কোন একটা ফ্ল্যাটে একটা খুন হয়েছে স্যার। আর ওখানে লাশের পাশে বসে কেউ ফোন করে জানিয়েছে। সেটা আমাদের ওখানেই যেতে হবে স্যার। আপনি যদি আসতেন। কনস্টেবল আব্দুলের কথা শুনে রুদ্র ফোন স্ক্রিনের সময় দেখে নিল। রাত 2:45। এত রাতে খুনের তদন্ত করতে যেতে হবে ভাবতে কিছুটা বিরক্ত হলো রুদ্র, কিন্তু কিছু করেনি। তাকে যেতেই হবে। একজন পুলিশ অফিসার হিসেবে এটাই তার দায়িত্ব। আর তার বাবারটাও শিক্ষা বলে নিজের দায়িত্ব কখনো অবহেলা করতে নেই। বাবার বলার কথার অবমাননা করার কোনো অধিকারই তার নেই। রুদ্র একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলে কনস্টেবল আব্দুলকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি আসছি চাচা, একটু অপেক্ষা করুন। কনস্টেবল আব্দুল সম্মতি জানিয়ে ফোন রেখে দিতেই বিছানা থেকে নেমে দাঁড়ালো রুদ্র। ঘুম ঘুম চোখে মাথা টিপে ধরে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। ডক্টর তাকে পেন কিলারের সাথে স্লিপিং পিলো দিয়েছিল। সেটার প্রভাবেই হয়তো ঘুমের রেস্টটা কাটছে না তার। আর ঘুমটা পুরোপুরি না হওয়াতে মাথাটা ধরেছে। তবে সেদিকে তেমন পাত্তা না দিয়ে নিজের পরনে থাকা টি শার্টটা পাল্টে নিয়ে ইউনিফর্মটা গায়ে চড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে। যাবার আগে একবার বাবার রুমে উকি দিয়ে দেখে নিল তার বাবা ঘুমোচ্ছে।
তাই তাকে জাগালো না, জাগাতে ইচ্ছে করলো না, তাই একটা চিরকুটে আমি বেরোচ্ছি বাবা, কাজ আছে, চিন্তা করো না। এটুকু লিখে রেখেই বেরিয়ে গেল সে। মিরপুর 2-এর সুবিশাল 8 তলা বিশিষ্ট একটা ফ্ল্যাটের 5ম তলের একটি কম্পার্টমেন্টের ভেতরে দাঁড়িয়ে আছে রুদ্র। খুনটা এখানেই হয়েছে। ভেতরে ঢুকে প্রথম দফায় অনেকটা অবাক হয়েছে রুদ্র। গোটা ড্রয়িং রুমটাই ভীষণই পরিপাটি করে গোছানো, আর এমন সুসজ্জিত একটা ঘরের এক কোণে কিনা পড়ে আছে একটি লাশ। একদম হাট বরাবর ছুরিতে আঘাত করা হয়েছে, এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ডেড বডির গায়ে গোটা মেঝেতে ছড়িয়ে আছে রক্ত, অথচ কোথাও কোনো হাতাহাতির চিহ্ন নেই। কি আশ্চর্য! লাশের থেকে কিছুটা দূরেই মেঝেতে 2 হাঁটুতে মুখ গুজে বসে ফুপিয়ে যাচ্ছে একটা মেয়ে। পরনে সাদা সুতোয় কাজ করা শাড়ি, তবে মেয়েটার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। রুদ্র 2-1বার দেখার চেষ্টা করলেও সে চেষ্টা সফল হয়নি। রুদ্রের সাথে ক্রাইম স্পটে এসেছেন আরো 2 জন কনস্টেবল এবং তাদের সাথে কনস্টেবল আব্দুল। তার 3 জন মিলে গোটা বাড়ির সব জায়গা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন, কিছু প্রমাণ সংগ্রহ করেছেন। সেদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে রুদ্র এবার কিছুটা নামানো স্বরে মেয়েটিকে বলে উঠল, হ্যালো মিস অর মিসেস, আপনার সাথে আমাদের একটু কথা বলতে হতো যে। আসলে আপনাকে একাই তো ক্রাইম স্পটে পাওয়া গেছে, তাই আপনি যদি একটু কোঅপারেট করতেন আমাদের সাথে, তবে আমাদেরও ইনভেস্টিগেশনে সুবিধা হতো আর কি। আপনি কি আমাদের সাথে একটু কথা বলবেন ম্যাম? আর আপনি ভিকটিমের কে হন? রুদ্রর কণ্ঠস্বর শুনে আস্তে আস্তে মেয়েটি মুখ তুলে তাকাতে রুদ্র খানিকটা চমকে গেল। মেয়েটির দিকে দৃষ্টি পড়তে চমকালেন কনস্টেবল আব্দুলও। অস্পষ্ট স্বরে তিনি বলে উঠলেন, ডক্টর বৃষ্টি, মা আপনি এখানে এমনভাবে কি করেছেন? কনস্টেবল আব্দুলের কথায় বৃষ্টি কিছুটা সংকুচিত হয়ে গেল। তবু এমন পরিস্থিতিতে 2 জন পরিচিত মুখের ভিড়ে নিজেকে আবিষ্কার করে কিছুটা শান্তিও পেল সে। কাঁপা কাঁপা কণ্ঠে তাই সে বলে উঠল, পানি। তার কথা শোনা মাত্র কনস্টেবল আব্দুল তড়িঘড়ি পাশে থাকা ডাইনিং এর উপরে রাখা পানির জগটা থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে এসে বৃষ্টির দিকে এগিয়ে দিতে গোটা গ্লাসের সবটুকু পানি একেবারে শেষ করলো বৃষ্টি। এবারে তার একটু স্বস্তি বোধ হচ্ছে। বৃষ্টিকে খানিকটা শান্ত হতে দেখে রুদ্র একাই কোমল স্বরে তাকে জিজ্ঞেস করলো, ডক্টর, আপনি এখানে কি করছেন? ভিকটিমের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কি? সবটা আমাকে নির্ভয় খুলে বলুন। ভয় নেই, আমি তো আছি। রুদ্র ভরসময়ী কথাই বৃষ্টি এবার একটু আশ্বস্ত হলো, কিন্তু সবটা যখনই বলতে যাবে তখনই চোখের সামনে লোকটাকে ছটফট করতে করতে শেষ হয়ে যাবার দৃশ্যটা ভেসে উঠল। ক্ষণেই চোখ আবার ভিজে এলো বৃষ্টি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল যেন। বৃষ্টি অবাক হলো, কি অদ্ভুত, একটু আগেই না সে পানি খেলো, তবু গলা আবার শুকিয়ে গেল। বৃষ্টির মনে হলো সে ভয় পাচ্ছে। বাবারই কথা, প্রফেশনালি ও একজন ডক্টর হলো, নিজের মেডিকেল ক্যারিয়ারে কখনো এভাবে চোখের সম্মুখে কাউকে ছটফটিয়ে মরে যেতে দেখেনি সে। হ্যাঁ, মেডিকেল রাউন্ডে থাকার দরুন ডেড বডি নিয়ে অনেক সময় কাজ করতে হয়েছে তাকে, তবে চাক্ষুষ মৃত্যুকে এত কাছ থেকে দেখা ভাবতেই কাজ শিউরে উঠছে তার। মৃত্যুর আসল রূপটা যে কতটা ভয়ানক তা ভাবতেই বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে। রুদ্র হয়তো বৃষ্টির মনের অবস্থাটা বুঝতে পারল, তাই তাকে আবারও নিদারুণ নরম স্বরে বলে উঠল, রিল্যাক্স ডক্টর, ডোন্ট বি অ্যাফ্রেড। দেখুন আমরা সকলে আছি তো এখানে, তাই না? আপনি ঠিক কি কি দেখেছেন, কি কি ঘটেছে সবটা বলুন, ভয় পাবেন না, ওকে? রুদ্রর কথা শুনে বৃষ্টি ভরসা পেল। একটা শুকনো ঢোক দিলে জিভ দিয়ে শুকিয়ে আসা ঠোঁটটা ভিজে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সে বলতে আরম্ভ করলো, আসলে আজ আমার সিনিয়রের নাইট ডিউটি ছিল, তবে ওনার কিছু পার্সোনাল প্রবলেম থাকায় উনি ওনার ডিউটি শিডিউল আমার সাথে এক্সচেঞ্জ করে নিয়ে চলে যান। তাই আজ রাতের মতো হসপিটালের ডিউটি পড়ে আমার উপর। নাইট ডিউটি থাকায় জেগেই ছিলাম। হসপিটালের সব কেবিনগুলোতে রাউন্ড দিয়ে এসে রিসেপশনের কাছে দাঁড়াতেই হঠাৎ রিসেপশনের টেলিফোন লাইনটা বেজে উঠল। রিসেপশনিস্ট কলটা রিসিভ করলো, তবে ওপাশ থেকে কেউ নাকি কোনো কথা বলছিল না। তাই ফোনটা আমি হাতে নিয়ে অপর পাশে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে কথা বলতে চাপা গঙ্গানির আওয়াজ কানে ভেসে এলো। আমি জিজ্ঞেস করলাম, কে বলছেন? ওপাশ থেকে অস্পষ্ট ভাঙা আওয়াজে একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, আমাকে বাঁচান প্লিজ, আমি মরে যাচ্ছি, প্লিজ আমায় সাহায্য করুন, আমায় বাঁচান। এত রাতে একটা বিপদাপন্ন লোকের সাহায্য না করতে পারলে আমি নিজের কাছেই ছোট হয়ে যেতাম। তাই কিছু না ভেবেই ওনার থেকে ঠিকানা জেনে নেই। উনিও খুব কষ্টে
আটকে আসা স্বরে বাড়ির ঠিকানাটাই দিলেন। ব্যাস, আর কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম এই বাড়ির উদ্দেশ্যে। লিফট হয়ে এ কম্পার্টমেন্টের সামনে এসে দাঁড়াতেই অবাক হলাম। দরজাটা আধখোলা অবস্থায় ছিল। আমি হালকা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখলাম লোকটা তীব্র যন্ত্রণায় হাঁসফাঁস করছে। গোটা মেঝেতে ছড়িয়ে আছে ছোপ ছোপ রক্ত। আচমকা এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি, তাই খানিকটা থমকে গিয়েছিলাম। এরপর যখন হুঁশ হলো লোকটাকে বাঁচাতে হবে, তখন নিজেকে সামলে নিয়ে ছুটে গেলাম ওনার কাছে। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ওনার হার্টবিট ড্রপ করছিল, শ্বাস নিতেও পারছিলেন না। আমিও তাড়াহুড়োয় অ্যাম্বুলেন্স না নিয়ে চলে এসেছি আমার গাড়ি করেই। কি করব বুঝে উঠতে না পেরে সবটা শেষ হয়ে গেল। চোখের সামনে লোকটা ছটফট ছটফট দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপর এটুকু বলতেই আবার ফুপিয়ে উঠল বৃষ্টি। তার দৃষ্টির সবটা ছড়িয়ে পড়লো আতঙ্ক। ভয়ে গুটিয়ে গেল সে। বৃষ্টিকে এভাবে আতঙ্কিত হতে দেখে রুদ্র একটি অভাবনীয় কাজ করে বসলো। বৃষ্টির সামনে দাঁড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদর স্বরে বলে উঠল, ডোন্ট ক্রাই ডক্টর, কিচ্ছু হয়নি। আপনি না একজন মেডিকেল ইন্টার্ন? আপনার কি এভাবে এমন মৃত্যু দেখে ভয় পেলে চলে বলুন? আপনার প্রফেশনালিজমের জন্য ইন ফিউচার এমন আরও কত খুন মৃত্যু চাক্ষুষ করতে হবে আপনাকে, তার কি ইয়ত্তা আছে? এতেই যদি আপনি এত ভেঙে পড়েন, এমন বাচ্চাদের মতো কেঁদে কেটে ভাসান, তবে কি চলবে বলুন? বি স্ট্রং ডক্টর, প্লিজ স্টপ ক্রাইং। রুদ্র এমন অকমসাৎ আদুরে কণ্ঠে বৃষ্টির কানাপে কমার বদলে আরো পেরে গেল। সে দু হাতে রুদ্রের কোমর আঁকড়ে ধরে তাকে জড়িয়ে ধরল নিজের সাথে। বৃষ্টির এমন হঠাৎ আক্রমণে রুদ্র খানিকটা হক চুকিয়ে গেল, কিছু বলল না। অন্য সময় মেয়েটাকে হয়তো কিছু করা কথা শুনিয়ে দিত, ঠেলে দূরে সরিয়ে দিত তাকে। তবে সে এই পরিস্থিতিতে মেয়েটার মনের অবস্থা বুঝে তেমন কিছু করলো না, বরং মিষ্টির মাথায় পূর্বে নাই হাত বুলিয়ে যেতে লাগলো। সেই হাতের স্পর্শে ভীত সন্তুষ্ট বৃষ্টি হয়তো প্রচণ্ড ভরসা আর নিরাপত্তার সন্ধান পেল। তাই সে ওভাবেই রুদ্রকে জড়িয়ে রেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আপনি ঠিক বলেছিলেন অফিসার, আমি একজন ব্যাড ডক্টর। আমি কোনো দিকেই খেয়াল রাখতে পারি না। আমি রুদ্র বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলে উঠল, হুশ, এভাবে বলবেন না। আমি তো ওটা মজা করে বলেছি, আপনি বোঝেননি। আপনি নিশ্চয়ই একজন ভালো ডক্টর, ইভেন খুবই ভালো। দেখুন, আমার হাতের ব্যথা আপনার সাজেস্ট করা ওষুধে একদিনেই সেরে গেছে। সোজা ডিউটি করতে চলে এসেছি। আপনি অযথাই গিল্টি ফিল করছেন ডক্টর। আপনার হাতে কিছুই ছিল না। সো ডোন্ট বি আপসেট অ্যান্ড ডোন্ট ক্রাই, ওকে? বৃষ্টি রুদ্রের কথায় কিছুটা শান্ত হলো, তবে কান্না থামালো না। থেকে থেকে হিসকে উঠে তার মধ্যে থাকা ভয়, অপরাধবোধ সবটা কান্না হয়ে ঝরতে লাগলো। রুদ্র আর কিছু বলল না। মাঝে মাঝে কাঁদতে দিতে হয়, এতে মনের বোঝা হালকা হয়। তাই নিজের সাথে জড়িয়ে রেখেই কাঁদতে দিল বৃষ্টিকে। কাঁদুক। হোয়াট ইজ অল অফ দিস? খুনের তদন্ত করতে এসে খুনিকেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো রুদ্র? এসব তোমার থেকে আশা করিনি। আচমকা এমন কথা শুনে রুদ্র থেকে ছিটকে দূরে সরে গেল বৃষ্টি। তার ঠিক সামনে দরজার কাছে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক ভদ্রলোক। আধা পাকা চুলের আটসাট চেহারার বুদ্ধিদীপ্ত দুটো চোখে দীপ্ত দৃষ্টিতে চেয়ে আছেন রুদ্র বৃষ্টির দিকে। কিন্তু লোকটার বলা কথার মানেটা ঠিক ধরতে পারল না বৃষ্টি। খুনিকে জড়িয়ে ধরে আছে মানে কি? লোকটা কি তাকেই খুনি ভাবছে নাকি? কিন্তু সে তো কিছু করেনি। তবে চিন্তায় ভয়ে বৃষ্টির আবার দু হাতে হাঁটু মুড়ে গুটিয়ে বসে ভীত নয়নে চেয়ে রইল সে লোকটির দিকে। বৃষ্টি থেকে ছাড়া পেয়ে রুদ্র ঘাড় ঘুরিয়ে পিছে তাকাতে দেখতে পেল নিজের সিনিয়র মোহাম্মদ ইমতিয়াজ জামানকে। ওনাকে দেখা মাত্রই ওনাকে সালাম দিয়ে রুদ্র বলে উঠল, স্যার, আপনি ভুল বুঝছেন। উনি কিছু আমি এ পেশায় কম দিন হলো না আছি রুদ্র। কি ঠিক আর কি ভুল তা বোঝার ক্ষমতা আমার আছে। চুলে পাকটা তো আর এমনি এমনি ধরেনি, তাই না? মিস্টার জামানের এমন কথার উত্তরে হঠাৎই কিছু বলার ভাষা খুঁজে পেল না রুদ্র। সে চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনিয়ে গেল কেবল। রুদ্রকে এভাবে চুপ করে থাকতে দেখে বৃষ্টি এবার চিৎকার করে বলে উঠল, আপনারা এসব কি বলছেন? কাকে খুনি বলছেন আপনারা? আমাকে? আমি কোনো খুনটুন করিনি। আমাকে বৃষ্টির কথার মাঝেই সেখানে উপস্থিত হলেন কনস্টেবল আব্দুল। উনি মিস্টার জামানকে সালাম জানিয়ে বললেন, স্যার, বাড়িতে লোকটা একা থাকতেন,
নাকি আর কারো সাথে থাকতেন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কিছু পায়নি। আর কিভাবে কে খুন করলো তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কনস্টেবল আব্দুলের কথার প্রেক্ষিতে মিস্টার জামান বলে উঠলেন। তাহলে আর কে? এই ভদ্রলোক এ বাড়িতে একাই থাকতো, আর একা বাড়িতে নিশ্চয়ই কোনো কুকর্ম করতে চেয়েছিল এ মেয়েও। সেখান থেকেই কোনো কারণে মেরে ফেলেছে ভিকটিমকে। ক্লিন অ্যান্ড ক্লিয়ার আব্দুল সাহেব। মিস্টার জামানের বলা কথার উত্তরে কনস্টেবল আব্দুল বলে উঠলেন। না না স্যার, উনি এমনটা করার মেয়ে না। আমি ওনাকে চিনি। এমনটা মিস্টার জামান কথা শেষ হবার আগেই বলে উঠলেন। আব্দুল সাহেব, খুন পড়ার পর কোনো খুনই কি স্বীকার করে সে খুন করেছে? করে না। এই মেয়েটির মতো সকলেই ইনোসেন্ট হবার ভাব করে, যেন জানেই না খুন কি। বাট তবুও তারা যে খুনি সেটা তো আর মিথ্যা না। আর কারো ইনোসেন্ট ফেস দেখেই কি তার ভেতরটা চেনা যায়? এ পেশায় আপনারও তো কম দিন হলো না, তেমন অভিজ্ঞতার সাক্ষী কি আপনিও কম হয়েছেন? কনস্টেবল আব্দুল এবার চুপ করে গেল। বৃষ্টির দিকে এক পলক তাকিয়ে দেখলো মেয়েটা ভয়ে এখনো কাঁপছে। অজানা আতঙ্কে ভেজা চোখে তাকিয়ে আছে তার সামনে কথোপকথনরত তিনজন মানুষের দিকে। কনস্টেবল আব্দুলের বৃষ্টির জন্য ভীষণ মায়া হলো। তার যে কিছুই বলার বা করার নেই। সিনিয়ররা যা বলবে তা শুনতে তারা বাধ্য। তবে খারাপ লাগছে বৃষ্টির কথা ভেবে। সাহায্য করতেছে শেষমেশ মেয়েটা নিজেই ফেসে গেল। তার দীর্ঘ 23 বছরের পুলিশি পেশার অভিজ্ঞতায় সে তো কম দেখেনি। কেস ফাইল ক্লোজ করার জন্য কত শত নির্দোষ মানুষকে দোষী সাজিয়ে ফেলা হয়, সবটা তো নিজের চোখেই দেখা তার। তবে আফসোস, আজ এই মেয়েটাও এই দোষী নির্দোষীর জালে বাজেভাবে ফেসে গেল। এখান থেকে আদৌ মুক্তি পাবে কিনা সেটাও জানা নেই তার। রুদ্র এবার কিছু বলবে, তার আগে মিস্টার জামান বলে উঠলেন। আমি আর কিছু শুনতে চাই না রুদ্র। হয়তো এই মেয়েটার সাথে তুমি কোনোভাবে পরিচিত, তোমাদের মাঝে হয়তো কোনো সম্পর্কও আছে। তবে ব্যক্তিগত জীবনের সাথে প্রফেশনকে গুলিয়ে ফেলো না রুদ্র। তুমি তাকে চেনো বলেই যে সে কারো খুন করতে পারে না এমনটা তো না, তাই না? নিজের এই বছরের পুলিশের ক্যারিয়ারে নিশ্চয়ই এমন কম দেখোনি তুমি। রুদ্র এবারও উত্তর দেবার মতো কোনো উত্তর পেল না। মাথা নুয়ে কেবল সবটা শুনিয়ে গেল। মিস্টার জামান আবার বলেন, নাও ডু ইয়োর ডিউটি রুদ্র, অ্যারেস্ট দ্যাট গার্ল। মিস্টার জামানের কথাই বৃষ্টি চমকে তাকালো। কথা বলার ভাষাটুকুও যেন হারিয়ে ফেল। জলভেজা চোখে নিষ্পলক চেয়ে রইল কেবল রুদ্রর দিকে। সেদিকে তাকিয়ে রুদ্রের বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। তার মন বলছে এই মেয়েটা নিরপরাধ। খুনের মতো ভয়ানক অপরাধ সে কিছুতেই করতে পারে না। তাই বৃষ্টিকে অ্যারেস্ট করতে রুদ্রের মনও সায় দিচ্ছে না। কিন্তু তার কিছু করেনি। তাকে তার ডিউটি পালন করতে হবে। আর সিনিয়রের অর্ডার মানাটাও তার ডিউটির মধ্যেই পড়ে। তাই ইচ্ছে না থাকলেও তার হাত পা বাঁধা। নিরুপায় সে একটা হতাশ নিঃশ্বাস ফেলে রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল বৃষ্টির দিকে। অপর দিক থেকে এগিয়ে দেওয়া কনস্টেবল আব্দুলের হাত থেকে হাতকড়া নিজের হাতে নিয়ে তার বৃষ্টির সামনে ঝুলিয়ে ধরে অপরাধী চোখে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট ডক্টর বৃষ্টি মাহমুদ। বৃষ্টি এবারও নিশ্চুপ থাকলো। নীরব অসহায় দৃষ্টি মেরে কেবল রুদ্রকে দেখে যেতে লাগলো নির্নিমেষ। তার জীবনের মর্যে এক রাতে এভাবে ঘুরে যাবে তা যে তার কল্পনা অতীত ছিল। কিন্তু এরপর এরপর কি কি করে বেরোবে সে এই চক্রবহুর্ষ থেকে? আদৌ কি কখনো বেরোতে পারবে? প্রশ্নটা থেকে গেলেও উত্তরটা অজানা বৃষ্টির, এমনকি অজানা রুদ্র। কি হবে এই ঘটনার শেষ পরিণতি? কি কারণে মিস্টার আরমান আহমেদের খুনটা করলেন মিস বৃষ্টি মাহমুদ? ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন? কি ক্ষতি করেছিল সে আপনার? মিস্টার জামানের করা প্রশ্নে বৃষ্টি ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। প্রচন্ড রাগে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, আপনারা কি শুরু করেছেন বলুন তো? কাল থেকে খুন খুন করে আমার মাথা খেয়ে নিচ্ছেন। কিসের খুন? আমি কারো খুন ঠুন করিনি। আর কে এই আরমান আহমেদ? হ্যাঁ, কে ইনি? আমি এই নামের কাউকেই চিনি না। ইভেন এই ভদ্রলোককেও তো আমি প্রথম দেখেছি কাল রাতেই। আর আমি ওনাকে সাহায্য করতে গেছিলাম। ওনাকে আমি কিছুই করিনি অফিসার। হোয়াই ডোন্ট ইউ বিলিভ? বৃষ্টির কথা শুনে মিস্টার জামনো এবার চড়া আওয়াজে বলে উঠলেন, গলা নামিয়ে কথা বলুন মিস মাহমুদ। মনে রাখুন, ইউ আর ইন কালাফ। এটা আপনার বাড়ি না যে এভাবে চেঁচাবেন, তাও একজন সিনিয়র অফিসারের উপর। বুঝলেন? শো আওয়ার্স নিচে।
বৃষ্টি এবার কাতর দৃষ্টিতে মিস্টার জামানের দিকে তাকালো। চাতক পাখির মতন সমস্ত রুমটার একবার চোখ বুলিয়ে লকপের বাইরে তাকানোর চেষ্টা করে একটা চেনা মুখে সন্ধান করে গেল তার সন্ধানী দুটো টলমলে চোখ, কিন্তু না, রুদ্রকে দেখতে পেল না। কাল তাকে অ্যারেস্ট করে লকআপে নিয়ে আসার পর থেকেই আর লোকটাকে দেখতে পায়নি বৃষ্টি। কে জানে কোথায় উবে গেল। আচ্ছা, রুদ্র তো বলেছিল সে বিশ্বাস করে বৃষ্টিকে, তবে এখন কেন সে বৃষ্টি পাশে নেই? তবে কি সেও অবিশ্বাস করলো বৃষ্টিকে? কতটা ভাবনার মাঝে আসা মাত্রই নিজেকে আরো বেশি অসহায় লাগলো বৃষ্টি। একটা চাপা কষ্ট, দম বন্ধ করা অনুভূতি হলো, কিন্তু কেন? সে কারণটা জানা নেই তার। রুদ্রকে না পেয়ে বৃষ্টি কাতস্বরে মিস্টার জামানের উদ্দেশ্যে বলে উঠল, বিলিভ মি অফিসার, আমি কিছুই করিনি। আমি কেন মারবো ওনাকে বলুন? মারিনি আমি। মিস্টার জামান বাঁকা হাসলেন, এরপর নিজের মুখটাকে বৃষ্টির দিকে কিছুটা এগিয়ে নিয়ে গেলেন। বৃষ্টি আচমকা এমন হতে ঘাবড়ে গিয়ে নিজের মাথা পিছিয়ে নিল কিছুটা। এরপর মিস্টার জামান ধীর স্বরে বলে উঠলেন, এত রাতে একটা মেয়ে কেন যাবে একটা পুরুষের কাছে মিস মাহমুদ? বলুন, নিশ্চয়ই তেমন কোনো সম্পর্কে জড়িত ছিলেন আপনারা। আর সে রাতে হয়তো এমন কিছু হয়েছিল যার জন্য আপনি খুন করে দিলেন। কে বলতে পারে টাকার বিনিময়ে আপনি নিজেকে বিকিয়ে দেননি? আর এই লেনদেনের ফলস্বরূপ হয়তো কোনো ঝামেলায় ফলাফল এই খুন। নিজের সম্পর্কে মিস্টার জামানের মুখে এমন নোংরা ইঙ্গিত শুনে বৃষ্টির প্রবল কিনায় চোখ বুজে নিল। জোরে একটা শ্বাস ছেড়ে একদম মিস্টার জামানের চোখে চোখ রেখে তাকালো সে। কাট কাট গলায় শক্তি করে উঠল, মুখ সামলে কথা বলুন স্যার। বিনা কোনো প্রমাণে কোনো মেয়ের সম্পর্কে এরূপ ঘৃণ্য মন্তব্য করাটা হয়তো আপনার শোভা পায় না স্যার। এইটুকু ভেবে বলুন কথাগুলো। আমি আপনার মেয়ের মতো একজন কন্যা সমতুল্য মেয়েকে এমন জঘন্য অপবাদ দিতে আপনার কি একটু খারাপ লাগলো না স্যার? পেশার স্বার্থে ব্যক্তিত্ব বিসর্জন দেবেন না। আর আমি কতবার বলবো আমি ওনাকে সাহায্য করতে গেছিলাম, উনি আমাদের হসপিটালে ফোন করেছিল, কেন বিশ্বাস করছেন না? বৃষ্টির কথাই মিস্টার জামান সোজা হয়ে দাঁড়ালেন, দু পকেটে হাত গুজে এবারে শান্ত কণ্ঠে বৃষ্টিকে প্রশ্ন করলেন, আপনি অবশ্যই আমার মেয়ের মতো মিস মাহমুদ, তবে কিছু ক্ষেত্রে আমাদেরও নিজের সন্তানের বিরুদ্ধেও যেতে হয়, আমরা বাধ্য থাকি। যাই হোক, আপনি আমাকে এটা বলুন, আপনি যখন ওনাকে হেল্প করতেই অত রাতে ওনার বাড়িতে গেলেন, তখন একা কেন গেলেন? সাথে করে হসপিটালের অন্য কোনো স্টাফ বা অ্যাম্বুলেন্স নিয়ে এলেন না কেন? বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ওটাই তো ভুল হয়ে গেছে স্যার। আমার উচিত ছিল কাউকে সাথে নিয়ে আসা, কিন্তু তাড়াহুড়োয় মাথা কাজ করেনি। ঠিকানা শোনা মাত্র কিছু না ভেবেই আমি নিজের গাড়ি নিয়েই বেরিয়ে গেছি। তাছাড়া অনেক রাত ছিল, অত রাতে হসপিটালে স্টাফও কম ছিল, এই জন্য কাউকে যে ডাকবো সেটাও মাথায় আসেনি। কিন্তু এই একটা কারণে যে আমি এইভাবে ফেসে যাব তা কল্পনাতেও আসেনি। মিস্টার জামান শান্ত দৃষ্টিতে বৃষ্টিকে একবার দেখে নিলেন। উনি বৃষ্টির সামনে একটা চেয়ার টেনে বসে বৃষ্টিকে বলে উঠলেন, তুমি আমার বয়সে অনেক ছোট বৃষ্টি, তোমাকে তাই তুমি বলছি। তোমায় একটা কথা বলে, আমি নিজেও জানি খুনটা তুমি করোনি, কিন্তু আমার থেকে উপর মহল থেকে অর্ডার এসেছে ঘটনাস্থলে যাকে পাওয়া গেছে তাকেই প্রমাণ সাবজেক্ট বানিয়ে দিয়ে কেস ফাইলটা ক্লোজ করে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব। তাই আমাদের এমনটা করতে হবে মা, করতে হয়েছে, আমরা বাধ্য। পারলে ক্ষমা করে দিও। বৃষ্টি তুমুল বিস্ময় নিয়ে চাইল মিস্টার জামানের দিকে। মানে কি এসব কি বলছেন উনি? কিছুই বুঝতে পারল না বৃষ্টি। সবটা কেমন অদ্ভুত ঘোলাটে ঠেকছে তার কাছে। চিন্তা ভাবনা কিছুই ঠিকভাবে করতে পারছে না। সে তো এটাই বুঝতে পারছে না তাকে কেন এভাবে ফাঁসানো হচ্ছে। কে আছে এনাদের উপর মহলে? আর তারই বা বৃষ্টিকে ফাঁসিয়ে কি লাভ? বৃষ্টির ভাবনার মাঝে আজ চাপানো লকপের দরজা ঠেলে ভিতরে ঢুকলো রুদ্র, হাতে কয়েকটা ফাইলগুলো মিস্টার জামানের দিকে এগিয়ে দিয়ে রুদ্র বলে ওঠে, ডক্টর বৃষ্টি নির্দোষ স্যার, এখানে সব প্রমাণ আছে। উই শুড লিভ হার নাও। মিস্টার জামান ফাইলগুলো হাতে নিয়ে বলে ওঠে। কি প্রমাণ? রুদ্র বৃষ্টির দিকে এক পলক দেখে নেই মিস্টার জামানকে উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, এখানে টেলিফোন কল রেকর্ড এবং কল লিস্ট, তাতে এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে বৃষ্টির সাথে হসপিটালের টেলিফোনেই ভিকটিমের কথা হয়েছিল এবং সে সূত্রেই যে বৃষ্টি ভিকটিমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এ বিষয়ে হসপিটালের রিসেপশনিস্ট নিজে আমাদের সাক্ষী দিয়েছেন। এখানে ওনার এ বিষয়ে স্বীকারোক্তিও আছে। তাছাড়া ভিকটিমের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী
ওনার খুনের মূল কারণ ছুরির আঘাত না, ছুরিটা ওনার হাত বরাবর বসানো হলেও তা হাত ভেদ করতে পারিনি। হাটের বেশ খানিকটা ওপরেই তা থেমে গিয়েছিল। ওনার মৃত্যুর আসল কারণ বিষ। ওনাকে প্রথমে কোনো পানীয়ের সাথে বিষ খাওয়ানো হয়, তাও যে সে বিষ নয়, একেবারে অ্যাকোনাইট